আজকে আমি আবার চলে এসেছি অন্দরমহলের একটি নতুন পর্ব নিয়ে। 25শে জুলাই বৃহস্পতিবার রাত ঠিক 10টায় আপনাদের নতুন আরেকটি পর্ব শোনানোর জন্য আমি চলে এসেছি অন্দরমহল সাথে করে নিয়ে। প্রতিবার অন্দরমহলে মেয়েদের জীবনী নিয়েই আমার লেখা থাকে, কিন্তু এইবারের অন্দরমহলটি একটু অন্যরকম আপনাদের কাছে। এইবার থেকে অন্দরমহল আপনারা শুনবেন ছেলে ও মেয়ে উভয়ের জীবনী নিয়ে। তো আজকের যে অন্দরমহলের বিশেষ পর্বটি, এটি একটি ছেলের গল্প। জানি না কতটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো বা উপস্থাপন করতে পারবো, তবে যারা শুনতে শুরু করেছেন তাদেরকে সম্পূর্ণটা শোনার জন্য অনুরোধ করছি। আর শুনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই চাই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে শুরু করতে চলেছি অন্দরমহল। আজকের এই বিশেষ পর্বটির নাম হলো লক্ষ্মী ছেলে। একটু অদ্ভুত শোনালো না? লক্ষ্মী তো মেয়েরা হয় সাধারণত, কিন্তু আজকের এই পর্বটা কেন লক্ষ্মী ছেলে সেটা শুনতে গেলে আপনাদের পুরো পর্বটাকে ভালো করে শুনতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর যার কলমে ও কণ্ঠে আমি শ্বেতা সিনহা, আবারও একটা নতুন পর্ব নিয়ে। তো চলুন আর দেরি কিসের, আমরা ঢুকে পড়ি অন্দরমহলের ভেতরে। শিবানী ও সুমন্ত দুজনের জীবনের প্রায় 10টা বছর কেটে গেছে বিয়ের। সবাই তো ভেবেই নিয়েছিল যে শিবানী কোনোদিনও মা হতে পারবে না, আর তাই শ্বশুরবাড়ি থেকে যেরকম নিয়মমাফিক বঞ্চনা গঞ্জনা সবই সহ্য করতে হচ্ছিল শিবানীকে। এই রকম করতে করতে হঠাৎই একদিন পরিবারের সবার কাছে একটা সুখবর শোনায় শিবানী। কি না, শিবানী মা হতে চলেছে। 10 বছর পরে একটি মেয়ের মা হতে যাওয়ার এই ঘটনাটা একটা অস্বাভাবিক রকমের খুশির আবহ নিয়ে এসেছিল শিবানীর পরিবারে, মানে তার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি উভয়ের পরিবারই। সুমন্ত তো ভেসে গিয়েছিল আনন্দের জোয়ারে। কি করবে না করবে, কি প্ল্যানিং করতে হবে, সব কিছু নিয়ে মিলেমিশে একেবারে বাড়ি যেন আনন্দে আনন্দময় হয়ে উঠেছিল। এভাবে 10টা মাস দিব্যি কেটে গেল। ফুটফুটে একটি ছেলের জন্ম দিল শিবানী। এত মিষ্টি ছেলে, গোলগাল নাড়ুগোপালের মতো। তাই তার ঠাকুমা গোপাল বলেই ডাকতে শুরু করলো ছেলেটিকে। পরিবারের সবাই তো আনন্দে আত্মহারা। এইভাবে দেখতে দেখতে 1 বছর 2 বছর করে বেশ 3টে বছর কেটে গেল। ছেলেকে স্কুলে দেওয়ার সময় এলো। গোপালকে তারা স্কুলে ভর্তি করলো। তার একটি ভালো নাম তারা রেখেছিল আর্য, তো স্কুলের নাম আর্য। এই ছেলেটিকে দিয়েই ধীরে ধীরে তাদের অনেক সাজিয়ে রাখা স্বপ্ন ছিল, যেটা শিবানী আর সীমন্ত দুজনেই ভেবেছিল পূরণ করবে। কিন্তু আশ্চর্য ভাগ্যের পরিহাস, কয়েকদিন যেতে না যেতেই স্কুলে শিবানী আর সুমন্ত জানতে পারলো যে তার ছেলে খুব একটা রেসপন্স করছে না। অনেকবার বলার পর সে রেসপন্স করছে, কিন্তু এই জিনিসটা কেন? বাড়িতেও সে খুব চুপচাপ থাকে, কিন্তু কখনো তারা এই বিষয়টা লক্ষ্য করেনি। ধীরে ধীরে স্কুল থেকে জানায় যে হয়তো ওর কোথাও শোনার অসুবিধা হচ্ছে, এবং তারপর থেকে শিবানী আর সুমন্ত লক্ষ্য করতে শুরু করে যে ঠিকই তাই, আর্যর কোথাও গিয়ে শোনার একটা সমস্যা হচ্ছে। তারা একটুও সময় বিলম্ব না করে নিয়ে যায় তাকে ডাক্তারের কাছে। ডাক্তারবাবু দেখেন, নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলে এবং তিনি জানান যে তার কানের একটা সমস্যা, যেটা কিনা তার গলা থেকে তৈরি হয়েছে, এবং এইটার ফলে ধীরে 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 তার শ্রবণ ক্ষমতা ক্রমশ ক্ষীণ হতে থাকবে। এটা শুনে কোন বাবা মার ভালো লাগে? তারা ক্রমশ ভেঙে পড়ে এবং তারা তখন তাকে বাইরে নিয়ে যায় চিকিৎসার জন্য। কিন্তু ভগবানের অশেষ কৃপায় আর্যর শ্রবণ ক্ষমতা একেবারে হ্রাস পায়নি। ক্ষীণ শ্রবণ শক্তি আর্যর ছিল, যা দিয়ে মেশিনের মাধ্যমে সে তার জীবনের বাকি রাস্তাটা চলার মতো উপযুক্ত হয়েছিল, এবং এটাই ছিল তার জীবনের ভগবানের এক অসীম আশীর্বাদ। বছর 5 বয়স থেকেই আর্য তার নিজের শ্রবণ ক্ষমতা
একদম হ্রাস হয়ে ক্ষীণ শ্রবণ ক্ষমতার অধিকারী হয়। এবং তারপর থেকে শুধু বাবা মার লড়াই না, শুরু হয় একটি ছোট্ট শিশুর জীবনের চলার লড়াই। আর্য ধীরে ধীরে নর্মাল স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হয়। সেই স্কুলে আর্য লেখাপড়া করতে শুরু করে, কিন্তু এত ভালো তার মেধাশক্তি, যেটাকে ভগবান কোনোভাবেই ক্ষীণ করে রাখতে পারেননি, এবং তার মেধাশক্তির জোরে একের পর এক তুখর রেজাল্ট করে আর্য পেরিয়ে যেতে থাকে সমস্ত বাধা বিপত্তি। এবং এই গণ্ডি পেরোতে পেরোতে আর্য তার মাধ্যমিক পরীক্ষা দেয় এবং খুব ভালো রেজাল্ট করে মাধ্যমিকে সে উত্তীর্ণ হয়। এবং এরপর আর্য যখন ক্লাস 12-এ পড়ে, তখন সে তার বাবাকে হারায়। এবং বাবাকে হারানোর পর অস্বাভাবিকভাবে সে ভেঙে পড়ে। সে কিছুতেই মানতে পারে না যে তার পৃথিবীর এই দুজন মানুষের মধ্যে একজন মানুষ তাকে ছেড়ে চলে গেছে। খুব খারাপভাবে ভেঙে পড়ে আর্য, কারণ পারিপার্শ্বিক অবস্থা কোনো দিনই তার পক্ষে ছিল না। চিরকালই পারিপার্শ্বিক অবস্থা তার বিপক্ষে। নানান জায়গায় তাকে ধাক্কা খেতে খেতে এগিয়ে আসতে হয়েছে। এবং আজকে তার বাবাকে হারিয়ে সে আরও একবার বুঝতে পেরেছে যে তার জীবনে হারানোর বেদনাটা কী। নানান সময় এই শ্রবণ ক্ষমতার জন্য তাকে নানান জায়গায় বঞ্চনার শিকার হতে হয়েছে। নানান সময় এই পরিবেশের মানুষজনের কাছ থেকে তাকে ধাক্কা খেতে হয়েছে। প্রতিবারই সে পিছিয়ে পড়েছে তার শ্রবণ ক্ষমতার জন্য। তার মনে যে কতটা কষ্ট, কতটা বেদনা, সে কখনো কাউকে বোঝানোর চেষ্টা অবধি করেনি। শুধু সে একটা জিনিস বুঝেছে যে মা তাকে বলেছে, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে লড়াই করতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে যে এটা কিছুই নয় তোমার জন্য। হার মানলে চলবে না, ভেঙে পড়লে চলবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। আর তাই সেই একটা কথাকে মূল মন্ত্র করে এগিয়ে চলেছে আর্য। আর আজ যখন সে পিতৃহারা হয়েছে, তখন সে দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। তার কান্না থামায় কে? তখনও তাকে নানান কটু কথা শুনতে হয়েছে, তার পরিবারের থেকে, তার আশেপাশের মানুষজনের থেকে। শুধু মা তাকে ঢাল করে দাঁড়িয়েছিলেন এবং নানান আঘাত, নানান কটু কথা থেকে তাকে রক্ষা করেছেন। সামনে পরীক্ষা, সদ্য পিতৃহারা একটা ছেলে, তারপর তার জীবনের একটা অক্ষমতা, সব কিছু নিয়ে আর্য পরীক্ষা তো দিল, কিন্তু পরীক্ষায় অসফল হলো। যেদিন পরীক্ষার রেজাল্ট বেরোলো, সেদিন আরও একবার ভেঙে পড়ল সে। কিন্তু মা তার ঢাল হয়ে তখনও দাঁড়িয়ে। সে কোনো রকমভাবে আর্যকে কিছু না বলে এটা জানালো, জীবনে একটা অসফলতা থাকলেই হয় না, হাজার একটা সফলতার দরজা তোমার কাছে খুলে যাবে। তোমাকে চেষ্টা করতে হবে কোন রাস্তায় গিয়ে তুমি সফল হবে সেই রাস্তাটাকে খুঁজে নিতে, এবং তার জন্য তোমাকে নিজেকে শান্ত করতে হবে, নিজেকে শক্ত করতে হবে, নিজেকে রক্ষা করতে জানতে হবে বাকি সবার থেকে। হয়তো এমন একটা দিন, এমন একটা পরিস্থিতি আসবে তোমার জীবনে, যেখানে আমি থাকবো না তোমার কাছে, আমাকেও হয়তো তুমি আর তোমার পাশে পাবে না। কিন্তু সেই দিন, সেই ক্ষণে তোমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যেতে পারে না। তুমি জানবে যে তুমি তোমার জন্য যথেষ্ট, তুমি তোমার লড়াই একাই লড়তে পারো, এবং সেখান থেকেই তোমার জীবনের আরও একটা নতুন অধ্যায় শুরু হবে। তাই জন্য ভেঙে পড়লে হবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। আর্য মুখ থুবড়ে পড়েও আরও একবার উঠে দাঁড়ালো, আরও একবার চিন্তা করলো যে সত্যি একটা কথাও ভুল বলেনি মা, তাকে আবারও এগোতে হবে। যে কয়জন মানুষকে সে তার খুব কাছের ভাবতো, তখন সে দেখলো তারাও বড্ড দূরের, তারা কাছের কেউই নয়, শুধু কাছে থাকার ভান করে থাকে। বিপদে পড়লে তারাও সরে যায়। আর্য আর একবার বুঝতে পারলো যে মানুষ বড্ড স্বার্থপর, মানুষ শুধু নিজেরটুকু বোঝে, আর যতক্ষণ অপরপক্ষ ভালো
তাদেরটা বোঝে, তাছাড়া মানুষ কিছু বোঝে না। আর্য নিজেকে শক্ত করলো। আর্য ভাবলো যে না, তাকে মুচড়ে পড়লে চলবে না, তাকে সত্যি এগোতে হবে। বাবা নেই, মাকে দাঁড় করাতে হবে, মার পাশে থাকতে হবে, মার সাথে থাকতে হবে। মাই তো আছে একমাত্র তার, যে তাকে সবসময় ঘিরে থাকে এবং যে তার ভালো চায়। ভর্তি হয়ে গেল আর্য একটা প্রফেশনাল কোর্সে, এবং সেখান থেকে নিজের শরীরের কমতি জিনিসটাকে, দুর্বলতা না, সেটাকে হাতিয়ার করে সে এগিয়ে যেতে থাকলো। ক্রমশ এগোতে এগোতে সে সফলতার শীর্ষে পৌঁছলো। অবশেষে তার যে ফলের প্রতীক্ষা সে করেছিল সেই ফল প্রকাশিত হলো, এবং প্রচুর 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 সফলতার সাথে সেই সফল হলো। আনন্দে আত্মহারা হয়ে গেল মা। প্রচুর 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 খুশি হলো। খুশিতে তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। যদি আজকে তার বাবা বেঁচে থাকতেন তাহলে বুঝি তিনি খুব খুশি হতেন। আজকে এই প্রথমবার সে আর্যকে কাঁদতে দেখল। প্রচণ্ড 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 কান্না, বাঁধ ভাঙা কান্না। মা ছেলেকে কিছুতেই আটকাতে পারে না, এত 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 কাঁদে সে। এবং সে জানায় যে তার দীর্ঘ জীবনের লাঞ্ছনা, অবমাননা, বঞ্চনার কথা। সে জানায় প্রতি মুহূর্তে সে তার মার কাছ থেকে কি কি জিনিস লুকিয়েছে, কি কি জিনিস গোপন করেছে, কি কি জিনিস তাকে সহ্য করতে হয়েছে। তার মা অবাক হয়ে এক দৃষ্টে ছেলের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, এই সেই ছেলে যাকে কিনা 10 বছর পর সে পেয়েছিল, সেই মাটির তাল যে কিনা এত ছোট ছিল, এত বুঝদার হয়েছে, তার জীবনের সাথে এত কিছু ঘটে গেছে, অথচ সে কখনো মুখ ফুটে কিছু বলেনি, কিছু বলার চেষ্টাও করেনি। অবাক হয়ে গেল মা আর্যর মুখের দিকে তাকিয়ে। বুকে জড়িয়ে ধরলেন ছেলেকে এবং বললেন, তুমি যা সহ্য করেছ সেই সহ্যের ক্ষমতা ভগবান তোমাকে দিয়েছিলেন, তাই তুমি সহ্য করেছ, এবং তার ফলই তুমি আজকে পেয়েছ আশীর্বাদ রূপে। এই ফল গ্রহণ করে তুমি তার নাম করেই এগিয়ে যাও। আরও 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 প্রচুর সাফল্য তোমার জীবনে আসবে। আর্য তার মাকে কি জানিয়েছিল শুনবেন? সে তার মাকে জানিয়েছিল যে মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর তাদের যে গ্রুপটি ছিল সেই গ্রুপের মধ্যে সবথেকে কম নাম্বার তার ছিল, যতই সেটা ভালো হোক না কেন। তাই জন্য তাকে নানান রকম কটু কথা শিকার হতে হয়েছিল সেই সব ছেলেদের কাছ থেকে যাদের সাথে সে ছোট থেকে পড়েছে। তারাও অক্ষম, কিন্তু আর্যকে তারা দুর্বল করে দিয়েছিল তাদের নানান রকম কথায় আর অভিব্যক্তিতে। তার থেকেও বড় ধাক্কা খেয়েছিল যখন সে তার বাবাকে হারায়। তখনও নানান লোককে নানান কথা বলেছিল যে এই ছেলে কিভাবে তার সংসার টানবে, কিভাবে কি করবে, তার মায়ের পাশে কিভাবে দাঁড়াবে, হয়তো তার মাকে পথে নামতে হবে ছেলের জন্য, হয়তো এই ছেলেই বেশি দিন বাঁচবে না, এই রকম নানান রকম কথা বলেছিল। এবং তার অসফলতা তার জীবনে তার মৃত্যুর কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। শুধুমাত্র মা, একমাত্র মায়ের কথা চিন্তা করে আর্য দ্বিতীয়বার ভুল কোনো পদক্ষেপ নেয়নি। এইটুকু একটা বুকে এত কষ্ট, এত যন্ত্রণা, এত বেদনা সহ্য করে সে এগিয়ে গেছে। শুধুমাত্র একটাই চিন্তা করেছে যে মা কখনো তাকে কোনো কিছুর জন্য দোষী করেনি, দোষারোপ করেনি, শুধু তার পাশে থেকেছে আর তাকে আশ্বাস জুগিয়েছে। তার অসফলতাকেও তার মা সফলতা বলে স্বীকার করেছে। তাহলে কেন সে তার মার জন্য এইটুকু করবে না? পেরিয়ে এসছে, সে সব যুদ্ধ পেরিয়ে আজকে সে জয়ী। সে তার মার বুকের ওপর অনেকক্ষণ মাথা রেখে শুধু কেঁদে কেঁদে নিজেকে হালকা করেছিল, এবং তারপর সে বলেছিল,
এবার আর কষ্ট নয়, শুধুই আনন্দ, শুধুই আনন্দ আমাদের জন্য অপেক্ষা করে আছে। পরিবারে তার অক্ষমতায় পরিবারের লোক যে পেছনে হাসাহাসি করত, পেছনে কটু কথা বলতো, সেসব ইশারায় অভিব্যক্তিতে তাকে যে বুঝিয়ে দিত, সেটা সে খুব ভালো করেই বুঝতো। কিন্তু তার শ্রবণ ক্ষমতা হারিয়ে গেলেও যে ক্ষীণ জিনিসের সে অধিকারী ছিল, সেই ক্ষীণ জিনিসটা দিয়ে সে সব কিছুই বুঝতে পারত, যে তার বন্ধুবান্ধব তাকে কি বলতে চেয়েছে, তার পরিবারের লোকজন তাকে কি বলতে চেয়েছে, সব কিছুই সে সেই সময়ে উপলব্ধি করতে পারত। আর আরেকটা আশ্চর্যজনক জিনিস, বাবার মৃত্যুর পর পরিবারের লোকজনের সেই নোংরামি, সেই লাঞ্ছনা সব কিছুই সে দেখেছিল। তার মার সাথে কি খারাপ ব্যবহারটাই না তারা করত, সব কিছুই সে বুঝতে পারত। দুবেলা দুমুঠো খেতে দেওয়ার জন্য কত কিছুই না তার মাকে সহ্য করতে হতো, সবই সে বুঝতে পারত। কিন্তু আজ সে আর এক মুহূর্ত অপেক্ষা করবে না। সে তার মাকে নিয়ে শুধু সুখের পথেই হাঁটবে, শুধু সুখের পথে পাড়ি দেবে। এটাই সে তার মাকে বলেছিল। এটাই ছিল আর্যর জীবনের এক চরম সত্যি। বেশ 1-2 বছর পর আর্য তার মাকে নিয়ে চলে যায় অন্যত্র। সেখানে মা আর ছেলে দুজনে থাকতে শুরু করে। ভগবানের প্রতি ছোটবেলা থেকেই একটা বিশেষ টান ছিল আর্যর। বহুবার তার মা তাকে বৈবাহিক সম্পর্কে বাঁধার চেষ্টা করা সত্ত্বেও আর্য কিন্তু বৈবাহিক জীবনে সাথে যুক্ত হতে চায়নি। সে একটাই কথা তার মাকে বলেছে, আজ তার শ্রবণ ক্ষমতা এতটাই ক্ষীণ যে খুব কম শ্রবণ ক্ষমতায় সে নিজের জীবন চালাচ্ছে, কিন্তু ভবিষ্যতে যদি আরও কেউ তার সাথে যুক্ত হয় এবং তারপর যদি তার জীবনে কোনো বিপর্যয় ঘটে, সেই বিপর্যয়ের ভার তার উপরও গিয়ে পড়বে। তাই সে নিজের জীবনের সাথে অন্য কাউকে আর যুক্ত করতে চায়নি। মা জানতে পেরেছে তার জীবনে প্রেম এসেছিল, কিন্তু তবুও সে সেখান থেকে সরে এসছে এক রাশ বুক ভরা বেদনা নিয়ে। আর্যর এই জীবনটা কেমন যেন সাজানো হয়েও অগোছালো হয়ে রয়ে গেল। মার অনেক কষ্ট থাকা সত্ত্বেও মা মুখ বুজে সহ্য করেছে শুধু তার একমাত্র ছেলে, একমাত্র লক্ষ্মী ছেলের জন্য। আজকের গল্পটা লক্ষ্মী ছেলে আমি এখানেই শেষ করছি। গল্পটা আপনারা যারা এতক্ষণ শুনলেন তারা কি বুঝলেন বলুন তো গল্পটা শুনে? আমাকে অবশ্যই জানাবেন। আমরা মেয়েরা ভাবি যে হয়তো মেয়েদের জীবনেই প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, প্রচুর বেদনা, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, ছেলেরা যে কত কিছু সহ্য করে সেটা বলেই বোঝানো যায় না। মেয়েদের মতো চিৎকার করে কাঁদতে পারে না, খোলাখুলি সব কিছু সবার সামনে বলে ফেলতে পারে না, কিন্তু ছেলেদের জীবনে কত 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 এইরকম দুঃখ, বেদনা, কষ্ট ঘটে যায় যেটা কিনা একটা ছেলে মুখ ফুটে কখনোই বলতে পারে না। সে যতই তার আপনজনদের মধ্যে থাক, যতই তাকে ঘিরে অনেক মানুষ থাক, একটা ছেলের পক্ষে তার জীবনের সব কিছুকে এত সহজে সবার সামনে বলে ফেলাটা হয়তো তারা পেরে ওঠে না। সত্যি আমরা ছোটবেলা থেকেই একটা ছেলেকে শেখাই, তুমি কাঁদবে, তুমি না ছেলে, তুমি কাঁদবে কেন? তুমি না ছেলে, তোমার ব্যথা পেলে কোথাও লাগে না, ছেলেদের আবার লাগে নাকি? মেয়ে মানুষের মতো কান্নাকাটি, ওটা আবার হয় নাকি? এগুলো বলে বলে আমরা একটা ছেলেকে পাথর না হয়েও তাদের পাথর বানিয়ে দিই। আর তার ফলে তাদের জীবনে কত যে ব্যথা, কত যে বেদনা ঘটতে থাকে, হয়তো অনেক ছেলেরা মুখ ফুটে সেটা বলতেই পারে না। আর তার জন্যই হয়তো অনেকের জীবনে অনেক বড় বিপর্যয় ঘটে যায়। আপনারা যারা লক্ষ্মী ছেলে গল্পটি শুনলেন, তাদের কি মনে হলো আমাকে অবশ্যই জানাবেন। আমি শুধু আপনাদের কাছে এই গল্পটার মাধ্যমে এটাই তুলে ধরতে চাইলাম যে সমাজে
আমরা মেয়েরা যত সহজে যত কিছু বলে ফেলতে পারি না, একটা ছেলে কিন্তু তত সহজে পারে না। আমরা মেয়েরা যতই শিক্ষিত হই, যতই কিছু হই, আমরা নিজেদের লাইফস্টাইল যতই নিজের মতো চালাই না কেন, সাংসারিক জীবনে যতই আবদ্ধ হই না কেন, আর যতই পয়সা ইনকাম করি না কেন, তবুও আমরা এটা ভাবি যে মাথার ওপর আমাদের একজন আছে। আমাদের হাজব্যান্ডকে হয়তো বললেই তারা সব কিছু এক নিমেষে মিটিয়ে ফেলবে। সন্তানরা ভাবে তাদের বাবা আছে, বাবাকে বললেই বাবা ম্যাজিক করে হয়তো তার সব সমস্যা সমাধান করে ফেলতে পারবে। কিন্তু সেই মানুষটি, সেই বরটি, সেই বাবাটি, সেই ছেলেটি যার ঘাড়ে সংসারের বিশাল বোঝা, কিভাবে কি ম্যানেজ করবে যেটা ভাবতে ভাবতেই তার দিন কাবার হয়ে যায়, তার কথাটা কে চিন্তা করবে? তাকে হয়তো অনেক কিছু মুখ বন্ধ করে সহ্য করতে হয়। তাই ছেলেদেরকে ছোট থেকেই শেখান, দুঃখটাকে দুঃখ, কষ্টটাকে কষ্ট, ব্যথা অনুভব সব কিছুই তোমারও হয়। কষ্ট হলে তুমিও কাঁদো, কষ্ট হলে তুমিও মুখ খুলে বলো যে আমার কষ্ট হচ্ছে। তা না হলে আমাদের ছেলে সন্তানগুলোর জন্য আগামী পৃথিবীটা আরও কঠিন হয়ে যাবে। ছেলেদের পাশে থাকুন, কটু কথা, ছোট কথা, নীচ কথা বলে তাদেরকে হেয় না করে তাদের সাহস যোগান। মনুষ্যত্ব এখানেই প্রকাশ পায়। এখানে প্রকাশ পায় না যে আপনারা কাউকে ছোট করবেন, কাউকে নীচ করবেন। সফলতা সব মানুষের জীবনেই আসে, হয়তো অনেক অসফলতা কাটিয়েই সফলতা আসে। তাই জন্য কাউকে ছোট না করে ছেলেদেরকে ভালোবাসুন, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, তাদের বুকে বল ভরসা দিন, আর তাদের মনের কথা খুলে বলতে শেখান। মেয়েদের মতো নয়, তাদেরও একটা মন আছে, এটা তাদেরকে বুঝতে শেখান। তাদের কষ্ট হলে বলতে শেখান, তবেই তাদের জীবনটাও সুন্দর হবে। এখানেই শেষ করলাম আজকে আমার এই পর্বটি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলি, দেখা হবে পরের আরেকটি পর্বে।